সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার মামলায় ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। রায় খুশি সাধারণ মানুষ। আমি রায়ে অ্যাকচুয়ালি খুশি আছি, কারণ যেহেতু হচ্ছে গিয়ে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটছিল। যে অপরাধী যত বড় শক্তিশালী হোক, তার যে সাজা নিশ্চিত করা, এর জন্য সবাই খুশি থাকবে, আমি কেন। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, বাস্তবায়ন করা গেলে লাভবান হবে দেশ। রোহিঙ্গা সংকট নিরসনেও রাখবে ভূমিকা। ডাইরেক্ট কানেক্টিভিটির ব্যাপারটা এখানে আসলেই বাস্তবায়িত হয়, আমি বলবো সেইটা আসলে সম্পর্ককে অবশ্যই একটা অন্য উচ্চতায় নিবে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু। নাইজেরিয়ায় 10,000 ডিম পাঠালো কাজী ফার্মস। ভবিষ্যতে খাবার ডিম রপ্তানির প্রত্যাশা। ফ্রুট ব্যাগের দাম বাড়ায় হতাশ নওগাঁর আম চাষিরা। অনেকে এবার ফ্রুট ব্যাগিং করেনি, ফলে ভালো মানের আমও রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহ। ফ্রান্সে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় 1500, এখনও নিখোঁজ 50,000-এরও বেশি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বাকি 2 আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্যজনকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা বলছে আসামিপক্ষ। গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করা হয়। এছাড়া সে সময় মায়া ইসলাম ও নাদিম নামের 2 জনকে হত্যার অভিযোগে মামলা করা হয় ট্রাইব্যুনালে। গত 15 জুন মামলার বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারিক প্যানেল সকালে রায় ঘোষণা করে। রায়ের আগে মামলার গ্রেপ্তার একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। রায়ে পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান তিনি। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তবে আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এর আগে আরও একটি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আজ 5ম কোনো রায় ঘোষণা করা হলো। তবে রায়ে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
এদিকে এই রায়ে খুশি সাধারণ মানুষ, তবে এখনই সবাই পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। কি বলছেন তারা, চলুন দেখে আসি আজকের জনতার কথায়। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার একটি ভবনে ঝুলে থাকা এক তরুণকে গুলি, অন্য দুজনকে হত্যা মামলায় রায় দিয়েছে ট্রাইব্যুনাল। এই রায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন, অন্য একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় নিয়ে কি বলছে সাধারণ মানুষ, আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। আমি রায়ে অ্যাকচুয়ালি খুশি আছি, কারণ যেহেতু হচ্ছে গিয়ে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনায় ঘটছিল, যে জায়গায় হচ্ছে গিয়া এরকম হচ্ছে মানে একদম নির্বিধায়ক হচ্ছে গিয়ে এই ছেলেটাকে হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় আমরা আমাদের অনেক ফ্রেন্ডদেরকে, ভাই বোনদেরকে হারিয়েছি, তারা অনেকভাবে টর্চার্ড হয়েছে। সো তাদের জন্য যে আমরা বিচারটা পেয়েছি, সুষ্ঠু বিচারটা পেয়েছি, এটি আমাদের সবচেয়ে বড় অর্জন। যে অপরাধী যত বড় শক্তিশালী হোক, তার যে সাজা নিশ্চিত করা, এর জন্য সবাই খুশি থাকবে। আমি কেন, সাধারণ মানুষ থেকে সব স্তরের মানুষ। এর মধ্য দিয়ে মোটামুটি দেশের জনগণ অনেক স্বস্তি পেয়েছে আর কি। এর মধ্য দিয়ে আগামীতে যারা অপরাধী আছে এদেরকে আস্তে আস্তে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হোক আর কি। অপরাধ করে সে যদি ধরা খায়, তার বিরুদ্ধে যদি আইনের ব্যবস্থায় ভালো রায় হয়, সেক্ষেত্রে আমরা একমত, আমরা খুশি। শুনেন, বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানে যে রায়টা হয়েছে, এটা আসলে কিন্তু একটা জনপ্রিয় রায় হয়েছে এবং আমরা এটাতে সমর্থন করি এই রায়কে। সরকারের কাছে আবেদন জানাবো যে এইরকম যত পদক্ষেপ আছে ন্যায় বিচার করার, এগুলো যাতে করা হয় আর কি। যেহেতু রায় হয়েছে, তো কার্যকরী আশা করি সবাই। যাচ্ছি পরের প্রসঙ্গে। চীনের পক্ষ থেকে আসা বাংলাদেশ, মিয়ানমার ও তাদের মধ্যকার অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাস্তবায়ন করা গেলে লাভবান হবে বাংলাদেশ, এমনকি এই সংযোগ পাল্টে দেবে ভূ রাজনৈতিক ও অর্থনীতির নানা সমীকরণ। দীপ্ত টেলিভিশনের টকশো দেশ ভাবনায় অংশ নিয়ে দেশের শীর্ষ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা জানান, বাংলাদেশকে দেয়া চীনের এই প্রস্তাব রোহিঙ্গা সংকট নিরসনেও ভূমিকা রাখতে পারে। চীন থেকে মিয়ানমার পর্যন্ত একটি করিডোর আছে। এটিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত নিয়ে আসার প্রস্তাব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি চীনে তাদের বৈঠকে এই আলাপ হয়। বেইজিং এই ত্রিপক্ষীয় করিডোরকে তাদের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অন্যতম উপ আঞ্চলিক স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অর্থনৈতিক করিডোরের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অসীম। কেউ যদি আমাদেরকে সিজ করে বা যদি কোনো ব্লকেট করে, আমাদের কিন্তু আউটওয়ার্ড যাওয়ার কথা নাই। এই করিডোর কিন্তু ইজ অলসো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিক আমাদের আউটলেট বা আমাদের লজিস্টিক বা ব্যাকআপ বা কনস্ট্যান্ট মেনটেন করার কিন্তু একটা করিডোর হতে পারে। এটা স্ট্র্যাটেজিক আর কি। এটা ডাইরেক্ট কানেক্টিভিটির ভিতর দিয়ে একটা দারুণ সম্ভাবনার ব্যাপার আছে, কিন্তু যদি ওই ডাইরেক্ট কানেক্টিভিটির ব্যাপারটা এখানে আসলেই বাস্তবায়িত হয়, আমি বলবো সেইটা আসলে সম্পর্ককে অবশ্যই একটা অন্য উচ্চতায় নিবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে দ্রুত আলোচনা হবে বলে সরকার জানালেও বিশ্লেষকরা বলছেন, চীনের আন্তর্দেশীয় সংযোগকে সামনে রেখে বাংলাদেশের উচিত রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির দৃঢ় সমর্থন আদায় করা। রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া এই কানেক্টিভিটি দিয়ে আমরা কি করব? সমস্যাই যদি থেকে যায়, শুধু এই কানেক্টিভিটি হলে আমরা তো আর প্রচুর পণ্য পাঠাতে পারবো না। আমরা একটা সম্ভাবনা দেখছি আসিয়ানের দিকে, সেটা হয়তো হবে, কিন্তু পণ্য তো আসবে চীনের। মূলত আমরা চীনের বড় বাজারে পরিণত হব। কিন্তু আমাদের এই ছোট ছোট দ্বিপাক্ষিক সমস্যাগুলো যদি সমাধান করে নিতে পারি, সেটা আমাদের জন্য লাভজনক হবে। একই সঙ্গে করিডোরের সুফল পেতে স্থানীয় মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে দীপ্ত সংবাদের পরই থাকছে টকশো দেশ ভাবনা, দেখার আমন্ত্রণ রইল। দেশের পোল্ট্রি শিল্প ও রপ্তানি খাতে নতুন মাত্রা যোগ করল কাজী ফার্মস গ্রুপ। প্রথমবারের মতো রপ্তানি করল হ্যাচিং ডিম। আজ প্রথম জ্বালানে 10,000 ডিম পাঠানো হলো নাইজেরিয়ায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, হ্যাচিং ডিমের পাশাপাশি খাবার ডিমও রপ্তানি করবে তার প্রতিষ্ঠান। কাজী ফার্মস গ্রুপের ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম
পঞ্চগড়ে অবস্থিত এই খামারে কঠোর বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষায় উৎপাদিত হচ্ছে উচ্চমানের হ্যাচিং ডিম। এই ধরনের ডিম থেকে উৎপাদিত মুরগির মাধ্যমে ব্রয়লারের মূল বংশ বা প্যারেন্ট স্টক তৈরি হয়। রবিবার প্রথমবারের মতো 10,000 হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করল পোল্ট্রি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান কাজী ফার্মস। এতে সহযোগিতা করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান এবং কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী কাজী ফার্মস গ্রুপের হ্যাচিং ডিম পরিদর্শন করেন। এই ডিমের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। হ্যাচিং ডিম রপ্তানির উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাজী ফার্মস গ্রুপকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। অবশ্যই গর্বের বিষয়, সফলতার বিষয় কাজী ফার্ম যেটি করেছে, কারণ আমরা যত রপ্তানি করতে পারবো তত দেশে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে সক্ষম হব। এর সাথে যারা জড়িত রয়েছে সবাইকে আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই ধরনের পণ্য দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। আজকে এটা প্রথম শুরু হচ্ছে, এই সরকারের আমলে প্রথম রপ্তানি চালান যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। সামনের দিনগুলিতে রপ্তানির পরিমাণ আরও বাড়বে। রপ্তানিতে সহযোগিতার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে ধন্যবাদ জানান কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তুলে ধরেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই ট্রায়াল শিপমেন্টের পর আমরা নিয়মিতভাবে আমরা এই গ্র্যান্ড প্যারেন্ট এবং অন্যান্য হ্যাচিং এগ এবং খাবার জিম সেটা আমরা নিয়মিতভাবে রপ্তানি করব ভবিষ্যতে। দেশের পোল্ট্রি শিল্প এখন শক্তিশালী অবস্থানে। মানুষের প্রাণীজ আমিষের চাহিদার বড় অংশ মেটানো হয় এই খাত থেকে। এক্ষেত্রে ডিম ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাজী ফার্মস গ্রুপ। আগামীর যাত্রায় প্রতিশ্রুতিশীল সব সময়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দ্বিতীয় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন। সকাল 9:15টায় রাজধানী শেরেবাংলা নগরে আকস্মিকভাবে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রবিবার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। এতে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভি এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংসদের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন তারা। সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়। 6 থেকে 11 মাস বয়সীদের দেওয়া হয় নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় লাল রঙের ক্যাপসুল। সকালে রাজধানীতে ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাকওয়াত হোসেন বকুল। নওগাঁয় উৎপাদিত আমের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তবে বিষমুক্ত ও নিরাপদ আম উৎপাদনের প্রধান উপকরণ ফ্রুট ব্যাগের দাম বাড়ায় হতাশ সেখানকার আম চাষিরা। ব্যাগের দাম বেড়ে যাওয়ায় অনেক আম চাষি এবার আমে ফ্রুট ব্যাগিং করেনি। এতে অনেক দামি ও ভালো আমও বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে না।
নিরাপদ ও বিষমুক্তভাবে আম উৎপাদনের একটি পদ্ধতি হলো ফুড ব্যাগ। একটি কাগজের ব্যাগের মধ্যে আমগুলোকে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর সে আম গাছ থেকে নামানো হয়। এই ফুড ব্যাগের দাম আগে অনেক কম থাকার কারণে নওগাঁর যে অধিকাংশ আম চাষিরা রয়েছে, যেগুলো আম বিদেশে রপ্তানি হয়, সেগুলো আমগুলো এই ফুড ব্যাগের মধ্যে রাখা হতো, রেখে বিষমুক্ত ও নিরাপদভাবে উৎপাদন করা হতো। কিন্তু সম্প্রতি এই ফুড ব্যাগের মূল্য দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এই বছর নওগাঁর অধিকাংশ আম চাষিরা এই ফুড ব্যাগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই বছরে এই মৌসুমে এই ফুড ব্যাগিং এর দামটা অত্যাধিক বৃদ্ধির কারণে কৃষক নিরাপদভাবে ফল উৎপাদনে এই ব্যাগিং করতে পারতেছে না। এই ফুড ব্যাগিং না করলে বিদেশে যে আমের রেট সেটা আসে না, যার ফলে বিদেশে আম রপ্তানি করা যায় না। তা আম রপ্তানি করলে অবশ্যই ফুড ব্যাগিংটা প্রয়োজন। ফুড ব্যাগিংটা বিদেশ থেকে আমদানি করতে হয়, এটা কৃষি পণ্য হিসেবে ডিক্লেয়ার না, এই জন্য এই ফুড ব্যাগের উপরে প্রায় 55% আমদানি শুল্ক আছে। এটা যদি সরকার কমিয়ে দেয়, জিরো করে দেয়, তাহলে কিন্তু আমরা সহজে অনেক সস্তায় কিন্তু আমরা ফুড ব্যাগিংটা করতে পারবো। নওগাঁর আম চাষিরা বলছেন যে ফুড ব্যাগ করার পরে যে খরচ হয়, সে খরচটি তারা আম বিক্রি করে তুলতে পারছে না। তার কারণে এবার অধিকাংশ বাগানে এই ফুড ব্যাগিংটা তেমন চোখে পড়েনি। নওগাঁর যে আম চাষিরা রয়েছে, যেহেতু নওগাঁতে প্রতি বছরই আম বাগান বৃদ্ধি পাচ্ছে এবং আমের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেহেতু সরকারের পক্ষ থেকে যদি প্রতি মৌসুমে এই ফুড ব্যাগটা কম মূল্যে আগ্রহী যারা আম চাষি রয়েছে তাদেরকে সরবরাহ করা হয়, তাহলে নওগাঁর যে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং নওগাঁর আমের সুনাম দিন দিন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রংপুরের লাবণ্য আক্তার মনি 6 মাস আগেও শহরের বিভিন্ন স্থানে তিনি ভিক্ষা করতেন। সেই পথ ছেড়ে এখন নতুন স্বপ্ন দেখছেন তৃতীয় লিঙ্গের লাবণ্য। তিনি এখন সফল মুদি দোকানি। 2016 সালে তৃতীয় লিঙ্গের পরিচয় পাওয়ায় বাসা থেকে বের করে দেয়া হয় লাবণ্যমণিকে। হতাশা আর বুক ভরা কষ্ট নিয়ে চলে আসেন রংপুর শহরে। সেখানেই দেখা হয় অন্যদের সাথে। তাদের সাথেই ভিক্ষাবৃত্তি করে কেটে যায় 10 বছর। তবে আর ভিক্ষাবৃত্তি নয়, অন্যদের মতো বাঁচতে চান লাবণ্য। হিজরা সম্প্রদায়ের সহযোগিতায় 3 মাস আগে গড়ে তোলেন মুদি দোকান। যাতে এই দোকানটা দিয়ে আমি ভালো কোনো কিছু করে দেখাতে পারি এই সমাজের মানুষকে। অভিশাপটা আমাদের জীবনে লেগে আছে, যাতে ওটা দ্বিতীয়বার কখনো আমার জীবনে না আসে। অদম্য ইচ্ছাশক্তি আর ভালোবাসায় মুদি দোকান নিয়ে স্বপ্ন পূরণ করার পাশাপাশি বাকি সঙ্গীদেরও নিজেকে বদলানোর বার্তা দিচ্ছেন তিনি। আজকে আমি লাবণ্য সব ছেড়ে যেমন কর্মমুখী হয়েছি, আজকে যদি আমার পাশে দাঁড় হয় 10 জন, তখন কিন্তু ওটা দেখবে আমার আরো 10টা বোনেরা, 10টা মায়েরা। দেখার পর কি হবে, ওদের মনে কিন্তু সাহস জাগবে। রংপুর নগরীর রেলওয়ে কলোনিতে মুদি দোকান নিয়ে সাড়া ফেলেছেন লাবণ্যমণি। আমরা লাবণ্য আপাকে দেখছি এখানে খুব সুন্দরভাবে, মনে করে এখানে আমাদেরকে বলতেছে, ভাই আমি এখানে একটা দোকান করব, দোকান করিয়ে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করি আমি খাবো। এখন উনি এসব থেকে বের হয়ে নিজের একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। হ্যাঁ, এতে শুধু আমি না, আমাদের এলাকার অনেকে অনেক খুশি। আগে যে তালি দিছে তালি, আর এনকে তো তালি নাই, এনকে তালি ছাড়া এটা কত ভালো হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে সফল ব্যবসায়ী হওয়ায় লাবণ্যমণি তৃতীয় লিঙ্গের জন্য অনুপ্রেরণার। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে সিরিক শহর, বন্দরে লেঙ্গে ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন নৌ ও বিমান বাহিনী। হরমুজের কাছে ইরানের 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার রবিবার হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল বন্দর রাস তানুরায় বিধ্বস্ত হয়েছে। এতে 14 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
রয়টার্সের খবরে বলা হয়েছে প্রায় 4 মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছিল আরামকো। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টার্মিনালে কার্যক্রম শুরুর মাত্র 2 দিনের মাথায় ঘটল প্রাণঘাতী এই দুর্ঘটনা। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহে ফ্রান্সের মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে অধিকাংশই বয়োজ্যেষ্ঠ বলে জানিয়েছে ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগ। ইউরোপে চলমান তাপপ্রবাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা জানান 20 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রেস্ট ফরাসি গণমাধ্যম লা ট্রিবিউনকে জানিয়েছেন তাপমাত্রা কমতে কমপক্ষে আরও 10 দিন লাগতে পারে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে। 50,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সাধারণ মানুষও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। উদ্ধার কাজ চলাকালে শুক্রবার পুনরায় 4.9 মাত্রার ভূমিকম্প হলে উদ্ধারকর্মী সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় বিশেষ করে লাগুইরা রাজ্যে ভারী যন্ত্রপাতির অভাব এবং ত্রাণ কার্যক্রমে ধীর গতির কারণে ক্ষোভ ও হতাশা বাড়ছে। ভেনেজুয়েলার সরকারি তথ্য অনুযায়ী শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর 172 জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। জাতিসংঘের অনুমান জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে দেশটির। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যার মামলায় 3 পুলিশের মৃত্যুদণ্ড, 1 জনের যাবজ্জীবন। রায়ে খুশি সাধারণ মানুষ। আমি রায়ে অ্যাকচুয়ালি খুশি আছি, কারণ যেহেতু হচ্ছে গিয়ে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটছিল। যে অপরাধী যত বড় শক্তিশালী হোক তার যে সাজা নিশ্চিত করা, এর জন্য সবাই খুশি থাকবে, আমি কেন। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাস্তবায়ন করা গেলে লাভবান হবে দেশ। রোহিঙ্গা সংকট নিরসনেও রাখবে ভূমিকা। ডাইরেক্ট কানেক্টিভিটির ব্যাপারটা এখানে আসলেই বাস্তবায়িত হয়, আমি বলবো সেইটা আসলে সম্পর্ককে অবশ্যই একটা অন্য উচ্চতায় নিবে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু। নাইজেরিয়ায় 10,000 ডিম পাঠালো কাজী ফার্মস। ভবিষ্যতে খাবার ডিম রপ্তানির প্রত্যাশা। ফ্রুট ব্যাগের দাম বাড়ায় হতাশ নওগাঁর আম চাষিরা। অনেকে এবার ফ্রুট ব্যাগিং করেনি, ফলে ভালো মানের আমও রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সের মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় 1500, এখনও নিখোঁজ 50,000-এরও বেশি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।